আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান 10 পৃষ্ঠার অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। প্রথম অধ্যায়ে রয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। তো গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমরা অনুশীলনীর শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্ন এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, পাশাপাশি গাণিতিক সমস্যা ছিল 3টা, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 2টা সৃজনশীল প্রশ্ন আছে, এগুলোর সমাধান দেখব। 1 নম্বরে কি আছে? ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। ক নম্বরে বলা আছে দৈর্ঘ্যের একক কী? খ নম্বর, পরিমাপের প্রয়োজন হয় কেন? গ নম্বর, ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? এবং ঘ নম্বরে আছে টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। আর 2 নম্বর সৃজনশীলে রয়েছে হোসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এফপিএস পদ্ধতি ব্যবহার করলে বর্তমানে এমকিএস পদ্ধতি ব্যবহার করেন। ক নম্বরে বলা আছে ক্যান্ডেলা কি? খ নম্বর, যৌগিক একক ব্যাখ্যা করো। গ নম্বর, এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন। আর ঘ নম্বরে আছে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক, তোমার মতামত বিশ্লেষণ করো। ঠিক আছে, তো শিক্ষার্থীরা দেখো, প্রথমে হচ্ছে আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব। আমাদের ক নম্বর প্রশ্ন ছিল দৈর্ঘ্যের একক কী? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, বা আমরা হচ্ছে এম দ্বারা একে প্রকাশ করি। খ নম্বর, পরিমাপের প্রয়োজন হয় কেন? বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই সঠিক পরিমাপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আন্দাজের উপর নির্ভর করে কার্যকর ফলাফল পাওয়া যায় না। একটি জিনিসের কতটুকু প্রয়োজন হয় তা শুধুমাত্র সঠিক পরিমাপের মাধ্যমেই জানা সম্ভব। উদাহরণস্বরূপ, জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করতে হলে সঠিক পরিমাণে উপাদান মেশাতে হয় এবং সঠিক ডোজ অনুযায়ী তা গ্রহণ করতে হয়। যদি আন্দাজের ভিত্তিতে ওষুধ তৈরি বা সেবন করা হয় তবে তা বিপর্যয় ডেকে আনতে পারে। একইভাবে খাদ্য প্রস্তুত থেকে শুরু করে স্থাপত্য বা প্রকৌশল কাজ, এমনকি দৈনন্দিন জীবনেও সঠিক পরিমাপ অপরিহার্য। তাই পরিমাপের প্রয়োজনীয়তা শুধুমাত্র জীবনের মান উন্নত করতে নয়, বরং জীবনের সুরক্ষা নিশ্চিত করতে অপরিহার্য একটা বিষয়। গ নম্বর প্রশ্ন, ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? উদ্দীপকে বর্ণিত ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে 40 বর্গমিটার এবং ফারহানের ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তো ঘরের প্রস্থ বের করতে হলে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের সূত্র ব্যবহার করতে হবে। আমরা ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপর একক হচ্ছে কি আমাদের বর্গ একক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের দরকার কি? প্রস্থ। তাহলে প্রস্থ সমান আমরা কি লিখতে পারি? প্রস্থ সমান লিখতে পারি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। সুতরাং ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? ঘরের ক্ষেত্রফল ভাগ হচ্ছে ঘরের দৈর্ঘ্য। তাহলে ঘরের ক্ষেত্রফল কত? 40 বর্গমিটার, আর ঘরের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তার মানে কত? 40 ভাগ 10 মিটার। তাহলে থাকছে কত? 40কে 10 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 4 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ নাম্বার প্রশ্নে রয়েছে টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। ফারহানের ঘরে একটা টেবিল ছিল, তার মা আরেকটা টেবিল নিয়ে এসেছে ওই একই দৈর্ঘ্যের বা একই সম আকৃতির। তো ফারহানের পড়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং তার পড়ার টেবিলের প্রস্থ 50 সেন্টিমিটার। তো আমরা জানি 1 সেন্টিমিটারে কত মিটার? 1 সেন্টিমিটার হচ্ছে 1/100 মিটার, কারণ আমরা জানি 1 মিটারে হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো 50 সেন্টিমিটার সমান কি লিখতে পারি? 50/100 মিটার, তার মানে 0.5 মিটার। সুতরাং ফারহানের পড়ার টেবিলের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র জানি আমরা, আয়তাকার কোনো বস্তু ক্ষেত্রফলের সূত্র সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তার মানে দৈর্ঘ্য হচ্ছে এখানে 1 আর প্রস্থ হচ্ছে 0.5 এত বর্গমিটার, অর্থাৎ 0.5 বর্গমিটার ফারহানের পড়ার টেবিলের ক্ষেত্রফল। যেহেতু ফারহানের মা সেই সম আকৃতির আরেকটা টেবিল ঘরে রেখেছেন, সেহেতু টেবিল দুটি কর্তৃক দখলকৃত মোট জায়গা হবে, আগে ছিল 0.5, তুমি তার সাথে এখন আরও 0.5 যোগ করতে পারো, অথবা 0.5 করে এক একটা টেবিল, তাহলে 2 দ্বারা এটাকে গুণ করতে পারো। যাই করো না কেন অ্যান্সার কিন্তু একই আসবে, সেটা হচ্ছে কত? 1 বর্গমিটার। ঠিক আছে, সুতরাং ঘরে ফাঁকা জায়গা থাকবে কতটুকু? দেখো, ঘরে আমাদের মোট ক্ষেত্রফল ছিল 40 আর আমাদের জায়গা চলে গেছে 1, তাহলে বাকি আছে কত? 40 বিয়োগ 1, তার মানে 39 বর্গমিটার।
সুতরাং টেবিল দুটি রাখার পর ঘরে জায়গা ফাঁকা থাকবে 39 বর্গমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আসো আমরা এখন 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব। এটা হচ্ছে আমাদের উদ্দীপকটা, একটু আগে আমরা দেখেছি। তো ক নম্বরে কী বলা আছে যে ক্যান্ডেলা কি? ক্যান্ডেলা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে আলোক ঔজ্জ্বল্যের একক, বা তোমরা যদি কেউ দীপন তীব্রতা লেখো তাও হবে, কারণ দীপন তীব্রতা আর আলোক উজ্জ্বলতা দুটো হচ্ছে সেম কথা, ঠিক আছে? তারপরে দেখো খ নাম্বার প্রশ্নে আছে যৌগিক একক ব্যাখ্যা করো। কোনো কোনো রাশি পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না, 2 বা ততোধিক এককের সমন্বয় দরকার হয়। এই সমন্বিত এককই হলো যৌগিক বা লব্ধ একক। যেমন ক্ষেত্রফলের একক হচ্ছে কি দৈর্ঘ্য আর প্রস্থের এককের গুণফল, তাই ক্ষেত্রফলের একক হচ্ছে একটা যৌগিক একক, ঠিক আছে? যেমন দেখো, ধরো দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের এককে মিটার, তাহলে কত হচ্ছে ক্ষেত্রফলের একক আমরা জানি বর্গ মিটার। তাহলে কি এই ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের দৈর্ঘ্যের একক লিখেছে, প্রস্থের একক লিখেছে, দুইটা মৌলিক একক লিখেছে, তার মানে কি ক্ষেত্রফল একক হচ্ছে একটা লব্ধ একক বা যৌগিক একক, ঠিক আছে? প্রশ্ন গ, এই বছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন? উদ্দীপকে বর্ণিত হোসেন উদ্দিন সরকার কর্তৃক রপ্তানিকৃত পাটের পরিমাণ হচ্ছে 5 মেট্রিক টন। এখন 5 মেট্রিক টন সমান কত? 5 × 1000 কিলোগ্রাম। কেন? কারণ আমরা জানি 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কিলোগ্রাম। তাহলে 5 মেট্রিক টনে কত? 5 × 1000 করলে কত হয়? 5000 কিলোগ্রাম হয়, ঠিক আছে? অর্থাৎ এবছর হোসেন উদ্দিন সরকার 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করলেন। খুবই সহজ একটা প্রশ্ন ছিল। ঘ নাম্বার প্রশ্ন দেখো, উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক? তোমার মতামত বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লিখিত এফপিএস পদ্ধতি এবং এমকেএস পদ্ধতির মধ্যে এমকেএস পদ্ধতি সুবিধাজনক। এমকেএস পদ্ধতিকে অনুসরণ করে এককের এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। এসআই পদ্ধতিতে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাণের পদ্ধতি ব্যবহার হয় এবং সকল ভৌত রাশির জন্য কেবল একটি একক নির্ধারণ করা হয়েছে। যেমন এসআই পদ্ধতিতে পৃথিবীর সকল দেশে দৈর্ঘ্যের একক মিটার ব্যবহৃত হয়, যা এমকেএস পদ্ধতিতেও দৈর্ঘ্যের একক। অন্যদিকে এফপিএস পদ্ধতি নির্দিষ্ট কতগুলো দেশে ব্যবহৃত হয়, তাই একক ব্যবহার করে দেশে বিদেশে, এটা বিদেশে হবে, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে নানা অসুবিধা সৃষ্টি হতে পারে। এ কারণে এমকেএস পদ্ধতি সুবিধাজনক। এটা একটা বিকল্প উত্তর হতে পারে। দেখো, তোমরা চাইলে অ্যান্সার এটাও লিখতে পারো। এমকেএস পদ্ধতি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি যা এসআই পদ্ধতির ভিত্তি। এর মাধ্যমে ভৌত রাশিগুলোর পরিমাপ এককভাবে নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম আর সময়ের একক সেকেন্ড, এগুলো সকল দেশের জন্য অভিন্ন। অন্যদিকে এফপিএস পদ্ধতি মানে ফুট পাউন্ড সেকেন্ড নির্দিষ্ট দেশে কিছু দেশে ব্যবহৃত হয় এবং এতে এককের বৈচিত্র্য দেখা যায়। যেমন দৈর্ঘ্য একক ফিট, ভরের একক পাউন্ড, একাধিক একক ব্যবহারের কারণে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে অসুবিধা তৈরি হয়। উদ্দীপকের হোসেন উদ্দিন সরকার যখন এমকেএস পদ্ধতি অনুসরণ করে পাটের পরিমাণ মেট্রিক টন বা কিলোগ্রাম হিসেবে উল্লেখ করেন, তখন তা সব দেশের জন্য বোঝা সহজ হয়। কিন্তু যদি তিনি এফপিএস পদ্ধতিতে পাটের পরিমাণ পাউন্ডে উল্লেখ করতেন, তখন তা বুঝতে অসুবিধা হতো এবং কনভার্সনের প্রয়োজন হতো। তাই উপরে আলোচনা শেষে আমরা বলতে পারি এমকেএস পদ্ধতি সহজ, অভিন্ন এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধাজনক, তাই পৃথিবী জুড়ে এই পদ্ধতি ব্যবহারের গুরুত্ব রয়েছে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। এতক্ষণ আমরা 2025 সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের 10 পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্ন রয়েছে, প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, এর দ্বিতীয় পর্বে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।